ঈশ্বরদী শাখার অন্যতম সংগঠক কমরেড বলওয়ার হোসেন। বেতন কে দিবে? বেতন আজকের বেতন। উপস্থিত সুধীজন, আমরা আজকে জাতীয় মুক্তি কাউন্সিল ঈশ্বরদী থানা শাখার পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, জাতীয় মুক্তি কাউন্সিল ঈশ্বরদী থানা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। বন্ধুগণ, 2003 সালের 24 অক্টোবর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনেকগুলো দলের সমন্বয়ে প্রয়াত কমরেড বদরুদ্দিন উমরের নেতৃত্বে 18 দফার ভিত্তিতে জাতীয় মুক্তি কাউন্সিল গঠিত হয়। ইতিমধ্যে আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি। বন্ধুগণ, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পর থেকে এই বাংলাদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের শাসক এখানে অধিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, 1971 সালের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ লোক রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাঙালি জনগণ একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছে মাত্র। বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, বাংলাদেশের যে সংবিধানের অধীনে এই রাষ্ট্র আজকে 54 বছর ধরে পরিচালিত হচ্ছে, এই সংবিধান জনগণের সংবিধান নয়। বন্ধুগণ, এই সংবিধান জনগণের সংবিধান নয়, একথা এখানে আমার আগের বক্তা বলে গেছেন। এর প্রমাণ আমরা পাই, এই 54 বছর ধরে এখানে যত রকমের সরকার বিভিন্ন ওয়াদা, বিভিন্ন কমিটমেন্ট দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তারা কেউ এই বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের ভাগ্যের পরিবর্তনে কোনো কাজ করেনি। বন্ধুগণ, আজকে 54 বছর পরে এই বাঙালি জনগণ আবার তার নিজের শরীরের রক্ত রাজপথে ঢেলে দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে এখান থেকে উচ্ছেদ করে এখানে একটা অন্তর্বর্তী সরকার অধিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, এই বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা 2024 সালের 5ই আগস্ট, জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত অফিসিয়ালি প্রায় 1400 মানুষ এখানে রক্ত দিয়েছে। বন্ধুগণ, এই 54 বছরের এই বৈষম্য, 54 বছরের নির্যাতন, শোষণ, বঞ্চনা, অমর্যাদার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই 2024 সালে এখানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা তাদের বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। জনগণ কেন এখানে বিক্ষোভে যোগ দিয়েছিল? তারা 54 বছর ধরে বিক্ষুব্ধ হতেছিল। 2024 সালের 5ই আগস্ট এখানকার সাধারণ জনগণ বিক্ষোভে ফেটে পড়েন। আকাঙ্ক্ষা ছিল এই 54 বছরের বৈষম্য এখানে বিলুপ্ত হবে। আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশে আর কোনো ফাঁসিবাদী সরকার ফিরবে না। আজকে প্রায় 15 মাস পরে আমরা কি দেখছি? এখানে ফাঁসিবাদের জায়গায় ফাঁসিবাদ হয়ে গেছে। এখানে প্রশাসনিক আমলাতান্ত্রিক দুর্নীতি চলমান রয়েছে।
এখানে সাধারণ জনগণের ভোগের কোনো অধিকার নাই, সাধারণ জনগণের কর্মসংস্থানের কোনো জায়গা নাই। আজকে রাস্তার দিকে তাকালে আমরা দেখি প্রচুর ভ্যান, প্রচুর অটো, প্রচুর সিএনজি। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এখানে কর্মসংস্থান তৈরি না হওয়ার কারণে উপরন্তু যে কর্মসংস্থান আগে এখানে ছিল সেইটা আস্তে আস্তে সংকুচিত হতে হতে আজকে একটা নিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে, যার কারণে এখানে চলমান শ্রমিক বেকার হয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তারা পুনরায় শ্রমিকের রূপান্তর হয়েছে বন্ধুগণ, যার কারণে আজকে আমাদের রাস্তাঘাটের এই অবস্থা। বন্ধুগণ, এর থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় এখানে 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু আদৌ কি তা হয়েছে? এক রতিও এখানে বৈষম্য দূর হয় নাই। 24 সালের গণ অভ্যুত্থানের সংগ্রামের পরিপ্রেক্ষিতে এখানে এখন অব্দিও বৈষম্য দূর না হলেও সামনের দিনে যে বৈষম্য দূর হবে না, এখানকার ফ্যাসিবাদরা এখানে থাকবে, এটা অসম্ভব। বন্ধুগণ, আমরা সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই, আপনারা আপনাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলুন, প্রশ্ন তুলুন, রাস্তায় দাঁড়ান। আপনার নিজের অধিকার সম্বন্ধে আপনি যতক্ষণ পর্যন্ত সচেতন না হবেন, কোন বিদেশি শক্তি অথবা কোন সিনেমার নায়কের মতো কোন ব্যক্তি আপনার সমস্যার সমাধান করবে না। আজকে আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন, যারা চলমান আছেন, হয়তো তারা ভাবছেন যে আমরা গুটি কয়েক মানুষ আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা গুটি কয়েক মানুষ এখানে দাঁড়িয়েছি, এটা সত্যি, কিন্তু আমরা কথা বলছি এই বাংলাদেশের প্রায় 14 কোটি নিপীড়িত, শোষিত, বঞ্চিত জনগণের পক্ষের কথা। বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 71-এর 7ই মার্চের গণ অভ্যুত্থান, বিভিন্ন গণ অভ্যুত্থানের দিকে তাকালে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে জনগণের একতাবদ্ধ শক্তি যে কোনো জগদ্দল পাথরকে উপড়ে ফেলে দিতে পারে। বন্ধুগণ, আমরা আশাবাদী বাংলাদেশের জনগণ এই 54 বছর ধরে যেভাবে শোষিত নিষ্পেষিত হচ্ছে, এর থেকে এই জনগণ মুক্তি চায়, কিন্তু মুক্তি চাইলেই তো হবে না। মুক্তি কোনো দৈবিক ব্যাপার না, এই মুক্তি কোনো বিশ্বের অন্য কোনো দেশ থেকে আসবে না। আপনার মুক্তির সংগ্রামে আপনাকে সামিল হতে হবে, আপনার অধিকারের সম্বন্ধে আপনাকে প্রশ্ন তুলতে হবে। বন্ধুগণ, এই যে আজকে ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের সরকার, আপনারা দেখেছেন 24 সালের আগস্টের 8 তারিখে ক্ষমতা গ্রহণের পরে সেই আগস্ট মাসে আশুলিয়াতে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে যে বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভে এখানকার রাষ্ট্রযন্ত্র গুলি করে শ্রমিকদেরকে হত্যা করেছে। বন্ধুগণ, যেখানে 24-এর সংগ্রাম হয়েছিল ফ্যাসিবাদ বিলুপ্তির পক্ষে, আমরা আগস্ট মাসেই দেখলাম সেই ফ্যাসিবাদের নতুন রূপে আবির্ভাব। বন্ধুগণ, আজকে সামনে আমরা একটা নির্বাচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের সরকার যেন তেনভাবে একটা নির্বাচন এখানে দিয়ে যে কোনো একটা পক্ষের হাতে ক্ষমতা দিয়ে লেজ গুটিয়ে পালাতে পারলে বাঁচে। আমরা সামনে যাদেরকে দেখতে পাচ্ছি তারা কেউই কলঙ্ক মুক্ত নয়। 54 বছরের ফ্যাসিবাদী শাসনের এক একজন দোষর, সবাই এই 54 বছরের শাসনের অংশীদার। তাহলে আমরা সামনের দিনে পরিষ্কার একটা সরকার পাবো, জনগণের উপকৃত হওয়ার মতো একটা ব্যবস্থা পাবো, এইটা আকাশ কুসুম স্বপ্ন দেখার মতো। সুতরাং এখানে যে রাজনৈতিক দল সামনে নির্বাচন করবে এবং নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করবে, তাদের উপরে এই বাংলাদেশের জনগণ কোন রকমে আস্থা রাখতে পারে না। তারা সেই আস্থা রাখার কোন পরিবেশিত করবে আমাদেরকে দেখায় নাই।
তাই আমি বলতে চাই এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষদের, গরিব মানুষদের, এই শ্রমখাটো মানুষদের আজকে একটা পতাকা তলে দাঁড়াতে হবে। আপনারা সংগঠিত হলেই এখানকার সকল ফ্যাসিবাদ, সকল লুটেরা, সকল আমলাতান্ত্রিক দুর্নীতিবাজদেরকে আমরা এখান থেকে উৎখাত করতে পারি। বন্ধুগণ, বাংলাদেশ নামক রাষ্ট্রের যতগুলি অঙ্গ প্রতিষ্ঠান আছে আপনারা দেখেছেন এই 54 বছরে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ, এমনকি এই 15 মাসেও তারা ব্যর্থ। আপনারা দেখবেন এখানে শিক্ষা খাতে কি পরিমাণ টাকা জনগণের ট্যাক্সের থেকে এখানে বাজেট দেওয়া হয়, কিন্তু আমরা কি দেখি আজকে আমাদের সন্তান সন্ততিরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে তারা কি ধরনের শিক্ষায় এখানে শিক্ষিত হচ্ছে? শিক্ষা আমার অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার। এই শিক্ষা, সুশিক্ষা দিতে এই দেশের সরকার ব্যবস্থা সম্পূর্ণরূপে এখানে ব্যর্থ হয়েছে। বন্ধুগণ, আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বোনকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে বাংলাদেশের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তা এখানে চিকিৎসার একটা প্রসঙ্গ তুলেছিলেন। আজকে আমি বলতে চাই বাংলাদেশের মৌলিক অধিকারের মধ্যে একটা মৌলিক অধিকার